কোটিপতিদের দখলে যাচ্ছে সংসদ নির্বাচনে ধনী প্রার্থীদের শীর্ষে বিএনপি জামাত। জাতীয় সংসদ নির্বাচন মানেই কি টাকার ছড়াছড়ি, নাকি সাধারণ মানুষের সেবা করার সুযোগ? আপনার পকেটে যদি কোটি টাকা না থাকে তবে কি নির্বাচনে দাঁড়ানোর স্বপ্ন দেখা পাপ? উত্তরটা শুনলে আপনার চোখ কপালে উঠবে, কারণ এবারের নির্বাচনের পরিসংখ্যান বলছে রাজনীতি এখন আর সাধারণ মানুষের হাতে নেই, এটি চলে গেছে বিত্তবানদের দখলে। আপনি কি জানেন এবারের নির্বাচনে কতজন প্রার্থীর সম্পদের পাহাড় শত কোটি টাকা ছাড়িয়েছে, কিংবা কোন দল থেকে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী মনোনয়ন পেয়েছেন? বা বাংলাদেশের এমন কোন জেলা আছে যেখানে একজনও কোটিপতি প্রার্থী নেই? আজকের এই ভিডিওতে আমরা নির্বাচনের হলফনামায় চুলচেরা বিশ্লেষণ করব, যা দেখলে আপনি বুঝতে পারবেন ভোটের মাঠে আসলে কাদের দাপট চলছে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে চিত্র উঠে এসেছে তা এক কথায় অবিশ্বাস্য। নির্বাচন কমিশন যে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে তার মোট সংখ্যা 1842 জন, আর এই 1842 জনের মধ্যে 5-10 জন নয়, গুনে গুনে 501 জন প্রার্থী কোটি টাকার বেশি সম্পদের মালিক। সহজ কথায় বললে নির্বাচনের মাঠে থাকা প্রতি 4 জন প্রার্থীর মধ্যে একজনই কোটিপতি। বুধবার পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে মোট প্রার্থীর 27.19% বিত্তশালী, আর এদের মধ্যে এমন 7 জন ব্যক্তি আছেন যাদের সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকারও বেশি। ভাবা যায়? এখন প্রশ্ন হলো, এই কোটিপতিদের ভিড়ে কোন দলে গিয়ে কার পকেটের জোর বেশি? চমকপ্রদ তথ্য হলো, হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে দল হিসেবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের 212 জন প্রার্থী কোটিপতি, অর্থাৎ বিত্ত বৈভবের দিক থেকে এই নির্বাচনে বিএনপির প্রার্থীদের অবস্থান বেশ শক্ত। তবে শুধু বিএনপি নয়, পিছিয়ে নেই অন্যরাও। বাংলাদেশ জামাতে ইসলামীর 64 জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের 35 জন এবং জাতীয় পার্টির 30 জন প্রার্থী কোটি টাকার মালিক। এমনকি ধর্মভিত্তিক দলগুলোতেও বিত্তবানদের অভাব নেই। বাংলাদেশ খেলাফতে মজলিসে 12 জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের 4 জন এবং অন্যান্য ছোট দলগুলোর প্রার্থীরাও এই তালিকায় নাম লিখিয়েছেন। তবে দলীয় প্রতীকের বাইরেও একটা বড় অংশ রয়েছে যারা স্বতন্ত্র প্রার্থী। এই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 58 জন কোটিপতি, অর্থাৎ দলের টিকিট না পেলেও টাকার জোরে তারা ভোটের মাঠে বেশ ভালোই দাপট দেখাতে প্রস্তুত। আমরা তো দলের হিসাব জানলাম, এবার চলুন দেখি মানচিত্রে কোন দিকে টাকার গরম বেশি, মানে বাংলাদেশের কোন বিভাগে বা কোন জেলায় কোটিপতি প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবে রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এই তালিকার শীর্ষে। বিভাগ হিসেবে ঢাকা বিভাগে সর্বোচ্চ 143 জন কোটিপতি প্রার্থী রয়েছেন। এর ঠিক পরে আছে চট্টগ্রাম বিভাগ, যেখানে 114 জন প্রার্থী কোটি টাকার মালিক। অন্য বিভাগের চিত্রটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। রংপুর বিভাগে 51 জন, রাজশাহীতে 47 জন, খুলনায় 40 জন, বরিশালে 39 জন এবং সিলেটের 37 জন কোটিপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে কম কোটিপতি প্রার্থী রয়েছে ময়মনসিংহ বিভাগে, সেখানে এই সংখ্যা 30 জন। জেলা ভিত্তিক যদি তাকাই, সেখানেও ঢাকার আধিপত্য। ঢাকা জেলায় একাই 51 জন কোটিপতি প্রার্থী, চট্টগ্রামে 36 জন এবং কুমিল্লায় 21 জন। নোয়াখালী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এই জেলাগুলোতেও 15 থেকে 17 জন করে কোটিপতি প্রার্থী রয়েছেন। তবে পুরো বাংলাদেশের 64 জেলার মধ্যে একটি মাত্র জেলা আছে যা এই কোটিপতিদের তালিকা থেকে নিজেকে আলাদা রাখতে পেরেছে, সেটি হলো পার্বত্য জেলা বান্দরবন। অবাক করা বিষয় হলো, বান্দরবন ছাড়া দেশের প্রতিটি জেলায় অন্তত একজন হলেও কোটিপতি প্রার্থী আছেন। এখন নিশ্চয়ই আপনারা জানতে ইচ্ছা করছে এই হাজারো প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনীকে? কার সম্পদের পরিমাণ শুনে ক্যালকুলেটরেও হিসাব মেলাতে কষ্ট হবে। হলফনামার তথ্য অনুযায়ী শীর্ষ 10 সম্পদশালী প্রার্থীর মধ্যে 6 জনই বিএনপির, বাকি 4 জনের মধ্যে 2 জন স্বতন্ত্র, 1 জন জামাত ইসলামীর এবং 1 জন ইসলামী আন্দোলন বাংলাদেশের। সম্পদের দিক থেকে এবারের নির্বাচনে 1 নম্বর অবস্থানে রয়েছেন চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। হলফনামায় তিনি যে সম্পত্তির বিবরণ দিয়েছেন তার পরিমাণ 365 কোটি 5,28,836 টাকা, অর্থাৎ 350 কোটি টাকারও বেশি সম্পদের মালিক তিনি। দ্বিতীয় অবস্থানে আছেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। তার সম্পদের পরিমাণ 265 কোটি 3,02,957 টাকা। তৃতীয় স্থানে আছেন কুমিল্লা 8 আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তার সম্পদের পরিমাণ 204 কোটি 62,09,430 টাকা। এর পরের নামগুলো কম চমকপ্রদ নয়। চতুর্থ স্থানে আছেন লক্ষ্মীপুর 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি। তার সম্পদ 126 কোটি টাকার বেশি।
পঞ্চম স্থানে চাঁদপুর 4 আসনের বিএনপির মোহাম্মদ হারুনুর রশিদ, যার সম্পদ 118 কোটি টাকার উপরে। ষষ্ঠ স্থানে আছেন দেশের ব্যবসায়ী মহলের পরিচিত মুখ এবং ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, তার সম্পদের পরিমাণ 116 কোটি 90 লাখ টাকা। সপ্তম স্থানে রয়েছেন ঢাকা 7 আসনের জামাত ইসলামীর প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ, যার 108 কোটি টাকার সম্পদ রয়েছে। এই যে 7 জন প্রার্থীর কথা বললাম, এরা সবাই 100 কোটি ক্লাবের সদস্য, অর্থাৎ এদের প্রত্যেকের সম্পদ 100 কোটি টাকার উপরে। এছাড়াও শীর্ষ 10-এর বাকি 3 জন হলেন টাঙ্গাইল 8 আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর, যিনি 98 কোটি টাকার মালিক, ঢাকা 20 আসনে বিএনপির তমিজউদ্দিন, যার সম্পদের পরিমাণ 89 কোটি, এবং ময়মনসিংহ 11 আসনের ফখরুদ্দিন আহমেদ, যার সম্পদের পরিমাণ 84 কোটি টাকার ঘরে। এখন প্রশ্ন আসতে পারে, এই যে কোটি কোটি টাকার হিসাব, এগুলো আমরা জানলাম কিভাবে? 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে প্রার্থীদের তথ্য হলফনামায় জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়। এই হলফনামায় একজন প্রার্থীকে তার নিজের এবং তার উপর নির্ভরশীলদের আয়, ব্যয়, সম্পত্তি, মামলা এবং শিক্ষাগত যোগ্যতা সব তথ্য দিতে হয়। মোট 10 ধরনের তথ্য ওই হলফনামায় উল্লেখ করতে হয়। নির্বাচন কমিশন এই বিষয়ে অত্যন্ত কঠোর। যদি কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দেন বা তথ্য গোপন করেন, তবে তার প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কমিশনের আছে। এমনকি ভোটে জিতে এমপি হওয়ার পরেও যদি প্রমাণিত হয় যে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন, তবে তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। তাই হলফনামা হলো প্রার্থীর স্বচ্ছতার আয়না। কিন্তু এত নিয়ম কানুন বা নিয়ম নীতির পরেও সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যায়। বিশেষজ্ঞরা এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, হলফনামায় দেয়া তথ্যগুলো শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উচিত এই সম্পদের উৎস যাচাই করা। কারণ অভিযোগ তো পুরনো। অনেকেই বলেন, নির্বাচনের টাকা ছড়ালে নাকি ভোট কেনা সহজ হয়। টাকার প্রভাব এই নির্বাচনের ফলাফল প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন অনেকে। সাধারণ মানুষের মধ্যে এই ধারণা প্রবল, যার টাকা আছে রাজনীতিতে তার দাপট আছে। এবারে নির্বাচনে 501 জন কোটিপতির প্রার্থীর উপস্থিতি সেই ধারণাকেই কি আরো মজবুত করছে না? অবশ্য মুদ্রার উল্টো পিঠও আছে। সম্পদশালী হওয়া দোষের কিছু নয়, যদি সেই সম্পদ বৈধ উপায়ে অর্জিত হয়। অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাজনীতিতে আসছেন, যা ইতিবাচক হতে পারে যদি তারা তাদের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগান। কিন্তু প্রশ্নটা হলো, এই বিত্ত বৈভব কি জনসেবার মানসিকতাকে গ্রাস করে ফেলবে, নাকি এই কোটিপতি প্রার্থীরা তাদের সম্পদ আর সামর্থ্য দিয়ে নিজ নিজ এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন? দিন শেষে ব্যালট পেপারে জনগণ তাদের রায় দেবে। টাকা দিয়ে হয়তো সাময়িক প্রভাব বিস্তার করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা আর বিশ্বাস অর্জন করতে হলে প্রয়োজন সততা আর নিষ্ঠা। আগামী নির্বাচনে এই 501 জন কোটিপতি প্রার্থীর মধ্যে কতজন বিজয়ীর হাসি হাসবে আর কতজন ছিটকে পড়বেন তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত। রাজনীতিতে টাকার এই দাপট নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন, কোটিপতি হলেই ভালো নেতা হওয়া যায়, নাকি সাধারণ মধ্যবিত্ত প্রার্থীরাই জনগণের বেশি কষ্ট বোঝেন? আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে পারেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।